ইতিহাসে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ মিস করতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপ মিস করার পেছনে যে কারণটা ছিল, সেই কারণের জন্য বাংলাদেশ কতক্ষণ পর্যন্ত লড়াই করে গেছে, আইসিসি থেকে শেষ মুহূর্তে কি বার্তা এসেছে এবং কেনই বা শেষ দিন এসে সাকিব আল হাসানকে দিয়ে এই পুরো বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করা হলো, এসব কিন্তু প্রশ্নের জন্ম দিয়েছে গতকাল রাতের এক প্রেস কনফারেন্সে যেটা বিসিবি করেছে। আমরা সব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত খেলা যোগে। ধন্যবাদ। আমরা গতকালকে দেখতে পেলাম যে শেষ পেরেক যেটা ঠোকার কথা ছিল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নে, সেটা আইসিসি ঠুকে দিয়েছে। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, স্কটল্যান্ড খেলছে। কথা হলো, বাংলাদেশ যে চেষ্টাটা করেছিল শেষ পর্যন্ত আইসিসির সাথে যোগাযোগ করে, সেই চেষ্টা কতটা আসলে সফল হলো, এই বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশন কালকে বিসিবি দিতে পেরেছে? মনে হয় না, একেবারেই না। এবং এটা যে কতটুকু সফল হচ্ছে বলা দরকার, বোধহয় কতটুকু ব্যর্থ হলো। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, এবং সেটাতে কোনো সন্দেহ নেই। কারণ এরকম একটা সিদ্ধান্ত আপনি আসলে অবভিয়াসলি আপনাকে অনেকগুলো বিষয় চিন্তা করে নিতে হয়। কিন্তু আপনি যখন শুধু ইমোশনালি এবং একই সাথে ধরুন ইমোশনাল ড্রিভেন এবং একই সাথে আমি যদি বলি সোশ্যাল মিডিয়ার একটা হাইপকে পুঁজি করে আপনি করেন, সেটা অবভিয়াসলি সেটার যেমন একটা রাইট আছে, সেটা করতে পারেন। কিন্তু একই সাথে আপনার ওই জিনিসটাও থাকা দরকার। প্রথম কথা হচ্ছে যে আপনি ভোটাভুটিতে দেখেন 14-2 কেন হবে, তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে ওই যোগাযোগটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে ব্যর্থ হয়েছে, যেখানে তাদের পক্ষে অন্তত আরও একাধিক বোর্ড হয়তো আশা করেছিল, তারা সেটা হয়নি। একই সাথে এই পুরো বিষয়টাই ধরুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি এবং বিসিসিআইয়ের সঙ্গে আইসিসির সঙ্গে কয়েক দফা বসেছে, কিন্তু আবার একই সঙ্গে আমার মনে হয় যে বোর্ড টু বোর্ড কথা বলারও হয়তো একটা অপরচুনিটি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে, সেটাও তারা করতে পারেনি। ফলে সব কিছু মিলে আসলে এই পুরো ঘটনাটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে যে সিদ্ধান্তটা নিয়েছে, সেই সিদ্ধান্তটা ভুল না ঠিক সেই তর্কের আসলে সুযোগ নেই। কারণ এখানে বাংলাদেশ ন্যাশনাল ইন্টারেস্ট আগে দেখেছে, গভর্নমেন্টের সঙ্গে অ্যালাইন হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত নেয়ার পরবর্তী যে এরকম আরেকটা সিদ্ধান্ত আসতে পারে, বাংলাদেশ বিশ্বকাপ নাও হতে পারে, সেই ব্যাপারটা বাংলাদেশ আসলে পুরোপুরি আন্দাজ করতে পেরেছিল কিনা শুরুতে, সেইটা নিয়ে বরং প্রশ্ন উঠতে পারে, এবং আমার কাছে মনে হয় সেটা তারা করতে পারেনি। আধিপত্যের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ফিফা ডিসিশনগুলোতে, এই বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের আধিপত্য কিন্তু প্রতিষ্ঠিত। তারা অনেক দেশের ট্যুরিস্টদের বা ফ্যানদের কিন্তু ভিসা দেবে না, বা একটা ক্ল্যাশ হয়ে গেছে। আবার আইসিসিতেও সেই আধিপত্যটাই রয়েছে। এই আধিপত্যের বাইরে যে মানে অভিভাবক সংস্থাগুলোর বাইরে যাওয়া, এটা কি বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সম্ভব কিনা? দ্যাটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। একেবারেই আমার কাছে তো মনে হয় যে না, অনেক সময় আমরা আসলে এটা সম্ভব হয়ে ওঠে না, এবং আমাদের অনেক কিছু মেনে নিতে হয়। ক্রিকেটের যে এক্সাম্পল, এইটা আসলে আইসিসিটা খুবই বেশি চোখে পড়ে, ফিফারটা আমাদের কম চোখে পড়ে। বাট ফিফার দ্বিমুখী নীতি আছে অনেক ক্ষেত্রেই। তারা আফ্রিকান কান্ট্রিগুলোর সঙ্গে একরকম, বা লাতিন আমেরিকার ক্ষেত্রে একরকম, ইউরোপের ক্ষেত্রে তারা আরেক রকম নীতি অবলম্বন করে, এবং এটাও ওয়েল অ্যাকসেপ্টেড হয়ে গেছে ফুটবল ফ্র্যাটার্নিটিতে। কিন্তু আইসিসির ক্ষেত্রে ধরুন এটা আমাদের সরাসরি ইম্প্যাক্ট করছে, ফলে আমাদের এটাতে আমরা বেশি প্রভাবিত হচ্ছে, যেটা ফুটবলে হয়তো হই না। কিন্তু অবশ্যই এটা খুবই আনফর্চুনেট, এবং আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলোতে জিনিসগুলো আরও ডিফিকাল্ট হবে। ধরুন ক্রিকেটের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, কয়েকটা দেশ একরকম করে ভাবে, বাকি দেশগুলো একরকম করে ভাবে, এবং একটা মাত্র 10 জনের একটা ধরুন আইসিসির যারা পূর্ণাঙ্গ সদস্য ছিল সেটা পরে বাড়িয়েছে। কিন্তু শুরু থেকে কিন্তু এই যে সেনা বলে আলাদা করা আছে 4টা কান্ট্রিকে, যে না তারা এলিট, বাকিরা আসলে খেলছে ক্রিকেটটা তাদের সঙ্গে মিলে। এবং একই সাথে এটা আপনি ঠিকই বলেছেন, ধরুন ক্রিকেট, ফুটবল, এবং প্রবাবলি সামনে এখন আরেকটা বড় অর্গানাইজেশন আছে ধরুন অলিম্পিক, আইওসি, সেখানেও হয়তো আমরা অনেক সময় দেখবো যে তারা লেটসে রাশিয়া বা চীনের ক্ষেত্রে তারা একরকম, আমেরিকা, ইউএসএ, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তারা আরেক রকম, পলিসিগত অনেক রকম চেঞ্জেস আমরা দেখি। এইটা আসলে অস্বীকারের সুযোগ নেই যে রাজনীতির একটা প্রভাব তো সবখানেই আছে, এবং সেটা আসলে ধীরে ধীরে ক্রীড়াঙ্গনেও পড়ছে স্পষ্ট করেই। গতকালকে বিসিবির প্রেস কনফারেন্স হলো রাতের বেলা, যেখানে কিনা বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে না, এর পরবর্তীতে আসলে বাংলাদেশের কি কি পদক্ষেপ আমরা দেখতে পারবো, সেটা আলোচনার ইস্যু হওয়া উচিত ছিল। বাট আমরা সেখানে সেটা দেখতে পেলাম না। দেখতে পেলাম যে সেখানে সাকিব আল হাসানকে টেনে নিয়ে আসা হলো, তাকে এখন থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য বিবেচনায় আনা হবে বিসিবিতে, এই একটা টপিক ইনপুট করা হলো। কথা হচ্ছে বিসিবি মানে কি ভাবনা দিয়ে সাকিবকে নিয়ে আসতেন? এই যে শাক দিয়ে মাছ ঢাকার আমরা কথা বলি, নতুন কোন বিষয়টাতে ডেভেলপ হয়েছে যেখানে সাকিব এই মুহূর্তে বাংলাদেশে খেলতে পারে? এক্স্যাক্টলি, আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা আছে যে শাক দিয়ে মাছ ঢাকে, এবং নতুন কোনো ডেভেলপমেন্ট ছাড়াই তারা অযাচিতভাবে শুধু শুধু সাকিব ইস্যুকে টেনে এনেছেন। প্রথম কথা হচ্ছে দেখেন, টাইমিংটা ইজ ভেরি ভেরি ক্রুশাল, এবং প্রথমত কালকের মিটিংয়ের টাইমিংটা, ইট ওয়াজ অবভিয়াস যে কালকে আইসিসির এই প্রেস লিস্টটা আসতে যাচ্ছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আসলে বোঝাতে চেয়েছে
যেহেতু এখন ধরুন সোশ্যাল মিডিয়া দ্বারা তারা ব্যাপকভাবে প্রভাবিত এবং চালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কয়েক বছর ধরেই, তারা এটা বোঝাতে চেয়েছে যে না, উই আর ওয়ার্কিং অন ইট, উই আর ভেরি সিরিয়াস, আমরা ফাইট করছি, যেটা বিসিবি সভাপতি ঘোষণা দিয়েছেন, আমরা যুদ্ধ চালিয়ে যাব, যে এই যুদ্ধের ফলাফল আসলে শূন্য। আপনি আগে থেকেই জানেন এই যুদ্ধে কোনোভাবে রেজাল্ট চেঞ্জের কোনো সম্ভাবনা নেই, তারপরে তারা এই ঘোষণাটা দিচ্ছেন। এবং ওই কালকের একটা লম্বা মিটিং তারা করেছেন, আইসিসির প্রেস রিলিজ ওদিকে আসছে, তারা জানেন, এদিকে তারা বোঝাতে যাচ্ছেন না আমরা আসলে খুবই সিরিয়াস ব্যাপারটা নিয়ে আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে। এবং এই সময়টাই যে এজেন্ডাগুলো নিয়ে কালকে আলোচনা হয়েছে, কোনটা আসলে ঠিক জরুরি এজেন্ডা বলে আমার কাছে মনে হয়নি। সাকিব আল হাসানের প্রশংসাটা একেবারেই মিটিংয়ের শুরু, মানে প্রেস কনফারেন্সের শুরুতেই তারা নিজে থেকে এটা বলছেন যে আপনারা অনেক সময় সাকিব নিয়ে জানতে চান, তো সেটার ভ্যালু আমরা এটা নিয়ে আলোচনা করেছি। মানে এই আলোচনা তো সবসময়ই হয়, তারাও করে, এবং ঘুরে ফিরে ধরুন 1 মাস আগে বা 2 মাস আগে যে পরিস্থিতিটা ছিল ঠিক সেটাই তারা কালকের প্রেস কনফারেন্সে নতুন করে বলেছেন যে আমরা যদি সরকারের ইয়ে থাকে, যদি সাকিবের অ্যাভেলেবিলিটি থাকে, মানে এই যদি কিন্তু শোনার জন্য তো আপনাকে সংবাদ সম্মেলন করার জন্য এত লম্বা বোর্ড মিটিং করে এসে বলার কোনো দরকার হয় না। ফলে পুরো ব্যাপারটাকে আপনি একটা শব্দে বলতে পারেন স্টান্টবাজি, যেটা নিয়ে কথা হচ্ছে। এবং এটা শুধুমাত্র ধরুন গণমাধ্যম বলছে না, সাধারণ দর্শকরাও বুঝতে পারছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু শুধু এখানে সাকিবের প্রসঙ্গটা টেনেছে। এবং একই সাথে পুরো কালকের বোর্ড মিটিংটা আমার কাছে মনে হয়েছে যে ওই যে আইসিসির প্রেস লিস্টটা আসতে যাচ্ছে, ফলে বিসিবি আসলে বোঝাতে চাইছে যে না, আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে, নিজেদের অনেক মিটিং টিটিং করছি। সাকিব একটা কথা বলেছিলেন, তিনি যখন বাংলাদেশে রেগুলার খেলতেন তখন তিনি বলেছিলেন যে আমাকে রেখে দেন, অনেক আপনাদের কাজে লাগবে। সেটাই কি আমরা দেখতে পেলাম শেষ পর্যন্ত, যখন কিনা বিসিবি একেবারে তালগোল পাকিয়ে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে তাকেই আসলে ট্রাম্প কার্ড হিসেবে বা তাকে একটা কাভার হিসেবে ব্যবহার করা হলো। সাকিব অফকোর্স, সাকিব আল হাসানের এরকম অনেক মজার মজার কথা, যে কথা তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করেই বলেছিলেন যে যাতে তাকে নিয়ে অনেক নিউজ সবসময় পাওয়া যায়, তিনি কথা বলেন নতুন নতুন নিউজ বা খবরের শিরোনাম হন। তার ইন্টারভিউটা এসেছে কিন্তু বেশ কয়েকদিন আগে, এবং এই ইন্টারভিউটাও নতুন কিছু না। আমরা দেখেছি একটা ওয়েবসাইটে তিনি বলেছেন যে তিনি একটা দেশের মাটিতে পূর্ণাঙ্গ টেস্ট, ওয়ানডে, টি-20 সিরিজ খেলে অবসরে যেতে চান। কিন্তু এইটার বাস্তবতা আসলে আছে কতটুকু, সাকিব আল হাসান নিজে খেলার মতো কতটুকু ফিট আছেন, সাকিব আল হাসানকে প্রথমত তার পারফরমেন্স কি বলছে, তিনি আসলে এখন ন্যাশনাল টিমে কার জায়গায় তিনি ঢুকবেন, এবং সেইটা আসলে কতটুকু সময় সাপেক্ষ ব্যাপার হবে, বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ, সেখানে বাংলাদেশে তাকে আনা, এই সব কিছু। এবং তিনি কিন্তু স্পষ্ট করে বলছেন অ্যাওয়ে সিরিজ না, বাট বাংলাদেশ বিসিবি বলছে যে তাকে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটোতেই বিবেচনা করছে। কিন্তু সাকিব আল হাসানের এই বিষয়গুলো মানে কতটুকু বাস্তবসম্মত সেই আলোচনায় না গিয়ে তারা ওই পুরনো জিনিসটাই আবারও সামনে আনছেন যে না, যদি সরকার অ্যাভেলেবেল, মানে সরকারের দিক থেকে যদি গ্রিন সিগন্যাল থাকে, সাকিব অ্যাভেলেবেল হন, তাহলে তাকে আনতে পারেন, এবং বিচারের কাজ সরকার করবে, আমরা ক্রিকেটটা খেলাবো। মানে এই জায়গাটাতে তো আরো 6 মাস ধরে এই একই অবস্থানটা চলছে, তাহলে নতুন এখানে কি আছে আমি অন্তত কিছু দেখিনি। বাট এগেন ওই যে সাকিবকে দিয়ে একটু আলোচনাটা ঘুরিয়ে দেয়া, একটু উস্কে দেয়া, সোশ্যাল মিডিয়াকে আবারও একটু গরম করা, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জিনিসটা খুবই আনফর্চুনেট। আপনার রিপোর্টে দেখছিলাম খালেদ জামিল তিনি কিন্তু বলেছেন বিসিসিআই থেকে একটা টু শব্দ করেন এই পুরো ঘটনায়। নিউজগুলো দেখবেন যে কোনো সূত্রে, বিসিবি সূত্রে জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিনিয়ত এটাতে কথা বলছে, সংবাদ সম্মেলন করছে, আমাদের উপদেষ্টা এটা নিয়ে কথা বলছেন, এবং এই কথাগুলো যে সবটা আসলে শুধু কথার কথা ছিল সেটা দিন শেষে প্রমাণিত হলো। আমরা দেখতে পেলাম গতকালকে বিসিবি পরিচালক আসিফ আকবর বলছেন যে সাকিব পতিত ফ্যাসিস্ট না সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়, আমরা খেলোয়াড় সাকিবকে চেয়েছি। এই কথাটা কেন আজ থেকে 1 বছর আগে তারা বলতে পারলেন না? এর থেকে মানে যখন কিনা সাকিবের জন্য আন্দোলন চলছিল, বা 1 বছর আগে তো আসলে আসিফ আকবর ছিলেন না, বাট যখন তিনি ক্ষমতাটা পেলেন, পরিচালক হয়ে এলেন বিসিবিতে, তখন তিনি কেন এই কথাটা বলতে পারলেন না? আমরা দেখতে পাচ্ছি তিনি একই সাথে বলছেন যে মাশরাফি তো আছেন 5 আগস্টের পরে, 3 আগস্টের পরে তিনি তামিমকে ইঙ্গিত করেছেন যে 3 আগস্টের পর আরেকজন ক্রিকেটার দেশে আছে, সাকিব কেন নেই? তো এই কথাটা আসলে তিনি যখন পরিচালক হয়ে আসলেন তখন তিনি কেন বলতে পারলেন না, কেন আমজাদ হোসেনরা বলতে পারলো না? এখন আসলে কেন এই প্রসঙ্গটা তিনি তুলে আনেন? ইস্যুটা তো আমরা সবাই জানি, মানে কারণটা তো একদম স্পষ্ট, বাট এই কথাগুলো যদি এখন বলতে পারে তারা, তাহলে আগে কেন বলতে পারলো না? সেই ব্যর্থতা আসলে সেটা স্বীকার করছেন কিনা তারা? ওই যে পাবলিক পালস এবং এগেইন সোশ্যাল মিডিয়া, তারা আসলে চটকদার কথা বলতে ভালোবাসেন, এবং অবভিয়াসলি আসিফ আকবর সবচেয়ে বেশি এই ধরনের কথা বলছেন দায়িত্বে আসার পর থেকে। এবং আপনি যদি খেয়াল করেন কালকের প্রেস কনফারেন্সে তাকে আনাটাও মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরেকটা, আমি বলবো যে একটা অবস্থান জানানো যে আচ্ছা আসিফ আকবরকে যেহেতু আলোচনায় তাকেই তারা সংবাদ সম্মেলনে ঠেলে দিয়েছেন, এবং তাকে দিয়েই কথাগুলো বলিয়েছেন সাকিব আল হাসানের এই বিষয়টা। এইটা আসলে এগেইন এটাকে আমি মনে করি যে এক ধরনের দ্বিচারিতাই, কারণ আপনি যখন সামনে এগোতে চাইছেন এবং তখন আপনি আবার সেই পুরনো প্রসঙ্গ টানছেন, এবং এটার সঙ্গে শুধু ধরুন আপনি মাশরাফি বা তামিমের প্রসঙ্গ টেনে সাকিবকে, হ্যাঁ অবভিয়াসলি এটাও কিন্তু গভর্নমেন্টের ডিসিশন, সাবেক সংসদ সদস্য তারা খেলতে পারবেন কি পারবেন না, কিন্তু তারা
বিসিবি যদি শুধুমাত্র ক্রিকেটে থাকতো তাহলে এই বিষয়গুলো হয়তো এই ডিরেক্টরের মুখ দিয়ে এগুলো বের হতো না, এবং হ্যাঁ টাইমলি হয়তো এগুলো বের হতো তখন। বাট একই সাথে কিন্তু তখনও একটা চেষ্টা করা হয়েছিল বিসিবি থেকে, আমরা জানি যোগাযোগের, কিন্তু এগেইন আমরা জানি সে সময়ের উপদেষ্টা তার একটা বড় রোল ছিল সাকিব দেশে এসে শেষ পর্যন্ত খেলতে পারবেন কি পারবেন না। সো এগেইন এখনও আসলে সিচুয়েশন খুব বেশি চেঞ্জ হয়নি। সো সাকিবের বিরুদ্ধে যে ধরুন আইনি ব্যাপারগুলো আছে, মামলার কথা বলি, নানান কিছু, এগুলো হয়তো আইনি পথেই যাবে, এবং সেটা যতদিন চলবে তাতে সাকিব আল হাসানের দেশে আসাটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমরা দেখতে পাচ্ছি যে এতদিন সাকিবের পক্ষে কথা বলেনি বিসিবি বা সাকিবকে চায়নি বিসিবি, কারণ হচ্ছে কি অন্তর্বর্তী সরকার পাবলিক সেন্টিমেন্টের উপর কাজ করে আসলে সাকিবকে দেশে আসার পারমিশন দিতে পারেনি। সামনে বাংলাদেশের ইন্টারন্যাশনাল খেলা রয়েছে মার্চে, তখন একটা নতুন সরকার আসবে। সো এই যে ক্ষমতার পালা বদল হচ্ছে, এটাই কি আসলে বিসিবি বুঝতে পেরে তারা কি এখন কি ভুল পাল্টে ফেললো? ওই যে মানে এটা তো আসলে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটীয় সংগঠন না, এখানে রাজনৈতিক প্রভাব তো স্পষ্টই। ফলে আপনি আজকে যে কথাটা আজকে দাঁড়িয়ে বলতে পারছেন, ঠিক 1 মাস পর ততদিনে নির্বাচন হয়ে যাবে, নতুন সরকার আসবে, নতুন মানুষ, নতুন পলিসি, তখন আপনার কথাও বদল হয়ে যাবে। সো সাকিব আল হাসানের এই অবস্থান, ধরুন এই কথাগুলো হয়তো আমরা আজকে এখানে এসে বলছি, এরপরে হয়তো বলতে হবে যে সাকিবকে নিয়ে নেক্সট সিরিজে কি চিন্তা করছে প্রতিপক্ষরা। সাকিব হয়তো তখন প্র্যাকটিস শুরু করেছেন, খেলছেন। নাথিং ইজ ইম্পসিবল, কারণ যখন রাজনীতিতেই বলা হয় শেষ কথা বলে কিছু নেই, এটা বোধহয় ক্রিকেটের ক্ষেত্রে এখন প্রযোজ্য হয়ে যাচ্ছে। কারণ ক্রিকেট বোর্ডে যখন এরকম ছায়া রাজনৈতিক প্রভাব থাকে, সেটা আসলে অস্বীকারের এখন উপায় নেই। নানাভাবেই এটা আইসিসির যদিও একেবারে গঠনতন্ত্রেই বলা হচ্ছে কোনোভাবেই রাজনৈতিক প্রভাব এটাতে থাকা যাবে না, কিন্তু এটা আসলে কখনো এড়ানো যায়নি, সবসময় থেকেছে, এবং শুধুমাত্র বাংলাদেশ না, এটা অনেক ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এটা হয়ে থাকে। বিসিবি কি ভাবছে যে এবারে বিশ্বকাপটা খেলা হলো না, যদি জরিমানা আসে সেটা তারা কিভাবে মোকাবেলা করবে, যদি কিনা পরবর্তীতে রেভিনিউ কমে যায় সেটা কিভাবে তারা মোকাবেলা করবে, যদি কিনা পরবর্তীতে এফটিপিতে বাংলাদেশের ট্যুর বড় দলগুলোর বিপক্ষে কমে যায় সেগুলো তারা কিভাবে মোকাবেলা করবে, এই প্ল্যানগুলো বিসিবি আছে কিনা, বা এগুলো নিয়ে তারা কেন কথা বলছে না, কেন সাকিবকে দিয়ে তারা কাভারে চলে যাচ্ছে? না, কথা বলছে না কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ পায়নি, যখন সরকার থেকে সরাসরি তারাই পুরোপুরি বিষয়টা ডিল করেছে। সরকারের বক্তব্য যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হয়ে গেছে, এই বিষয়গুলো নিশ্চয়ই বিসিবি ইন্টারনালি চিন্তা করেছে, অ্যাসেসমেন্ট করছে, কিন্তু তারা এটা সামনাসামনি বলতে পারছে না, বিকজ তাহলে গভর্নমেন্টের সঙ্গে মুখোমুখি অবস্থানে যেতে হবে, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় না। যদি এখানে এস্টাবলিশ হয়ে যায় তাহলে তো বাংলাদেশের মানে বিসিবির তো ব্যান হবার সম্ভাবনা রয়েছে। না, এই ক্ষেত্রে হবে না, কারণ এই সিদ্ধান্তটা সাধারণত নিরাপত্তা ইস্যু যখন আসে তখন এটা সরকারি বলে থাকে, যেটা বিসিসিআইয়ের ক্ষেত্রে হয়, পিসিবির ক্ষেত্রে হয়েছে, যে সরকারের একটা, যেমন ভারত কেন পাকিস্তানে যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে, তারা এটা ব্যাখ্যাটা দিয়েছে যে সরকার থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়নি, এই কারণে তারা যাচ্ছেন, এবং এইটা মানে আইসিসির জন্য এটা আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, আমরা পরবর্তীতে অন্য কন্টেন্টগুলো কম দেখছি, বাট একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটা হচ্ছে যে বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীম, তিনি ফিক্সিং এর জন্য আসলে একটা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তিনি চলে গেলেন, পদত্যাগ করে চলে গেলেন। আমরা দেখতে পেলাম গতকালকে ইশতিয়াক সাদেক তিনিও আসলে পদত্যাগ করে চলে গেলেন, বাট তিনি বলছেন যে এটা তার ব্যক্তিগত কারণ, তিনি গেম ডেভেলপমেন্টে সময় দিতে পারছেন না। আরো 2-3 জন পরিচালকের পদত্যাগ করার কথা রয়েছে। এখানে ফিক্সিং একটা ইস্যু হয়ে গেল কিন্তু এবারে বিপিএল এ, আমরা যার জন্য অ্যালেক্স মার্শালকে নিয়ে আসলাম, আমরা কত কিছু করলাম না, মানে 100-এর পর 100 তদন্ত রিপোর্ট আমরা পর্যালোচনা করলাম, বাট আলটিমেটলি কি কিছু হলো? মানে আমাদের পরিচালকরাই পদত্যাগ করছে, সোর্সের মধ্যেই ভুল রয়েছে, মানে ভূত রয়েছে। যদি ইশতিয়াক সাদেকের বিষয়টা আমরা ক্লিয়ার নই কেন তিনি পদত্যাগ করেছেন, বাট পরিচালকরা যখন পদত্যাগ করছেন, এই বোর্ডের উপরে আসলে কে আস্থাটা রাখবে? এইটা আসলে খুবই কঠিন একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য, যখন এত কিছু তাদের সামলাতে হচ্ছে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর, বিপিএল এ নানান রকম জটিলতা গিয়েছে, এবং সেই সময় যে বোর্ডটা মাত্র 6 মাসও হয়নি দায়িত্বে এসেছে, এবং ভোটেই যেরকম ভোটই হোক, ভোটে তারা নির্বাচিত হয়ে এসেছে, এবং অ্যালেক্স মার্শালের মতো একজনকে দিয়ে ইন্টিগ্রিটি নিয়ে খুব বড় বড় কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে এইটা তো তাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা বিরাট বড়, আমি বলবো চপেটাঘাত, যে তারা তাদের একজন ডিরেক্টরের নাম, এবং যিনি অডিট কমিটির চেয়ারম্যান, তাকে দায়িত্ব থেকে তিনি সরে গেছেন, এবং তার 2 দিনের মধ্যে আরেকজন ডিরেক্টরের সরে দাঁড়ালো, যে কারণেই হোক। এইটা আসলে দুটো জিনিসকে আমার মনে সামনে নিয়ে আসে, একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অস্থিরতা আছে, কারণ আমরা আরেকটা খবরও দেখেছি যে বিসিবি সভাপতির সামনে 2 পরিচালক নাকি অলমোস্ট মারামারি করতে গিয়েছিলেন মাঠে বসে। সো নিজেদের মধ্যে এই ব্যাপারটা তো আছেই, এবং একই সাথে ধরুন আপনি যখন একটা দায়িত্ব নেবেন, 6 মাসও হবে না, এবং আপনি সেখান থেকে সরে দাঁড়াবেন, তার মানে যে মানুষগুলো আপনাকে দায়িত্ব এনেছে, আমরা দেখেছি তিনি 42টা ভোট পেয়েছেন, তাদের কাছে আসলে তাকে একটা জবাবদিহি এটা করা দরকার ছিল যে তিনি কেন সরে যাচ্ছেন। ব্যক্তিগত কারণ ঠিক আছে, কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব গেম ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব যখন থাকবেন, তখন মনে হয় আসলে অনেক কিছু পরিষ্কার করা উচিত সবার জন্য। অবশ্যই সেটাই আমরা আশা করছি যে বিসিবি অনেক কিছু পরিষ্কার করবে। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। জি।
দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের বিশ্বকাপ যাত্রায় যে সকল আলোচ্য ইস্যুগুলো উঠে এসেছে সেগুলো নিয়ে। আমার সাথে ছিলেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমী। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।